স্বাগত জানাচ্ছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সফলতার গল্প অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি বরাবরের মতো এবং আমি দুজন অতিথি নিয়ে আজ এসেছি যাদের কাছ থেকে তাদের সফলতার গল্প শুনবো। আজ কিন্তু আমাদের এই অতিথিদের মধ্যে একটু ভিন্নতা রয়েছে। সাধারণত আমরা সফলতার গল্পে সবসময় আমাদের পুরুষ অতিথিদেরকে বেশি দেখি, কিন্তু আজ একজন নারী অতিথিও আমার সাথে রয়েছেন। এটি আমার একটা ভালো লাগার ব্যাপার, কারণ সফলতা উভয় পক্ষ থেকেই সবসময় সমানভাবে আসা উচিত। চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথিদের সাথে। আমার সাথে রয়েছেন চুয়াডাঙ্গা থেকে মোসাম্মত রুবিনা খাতুন, এবং পাশাপাশি আরও একজন অতিথি আমাদের সাথে রয়েছেন, তিনি এসেছেন কুষ্টিয়া থেকে, আহসান হাবিব। অনেক অনেক শুভেচ্ছা দুজনকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? খুবই ভালো আছি। রুবিনা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? খুবই ভালো আছি। অ্যান্ড দুজনকে সফলতার গল্প অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা সফল, এবং আজকে আপনাদের এই সফল হওয়ার পেছনের যে ছোট ছোট কিছু গল্প রয়েছে, কিছু স্ট্রাগল রয়েছে, সেটাই আমরা এক এক করে জানবো। রুবিনার কাছ থেকে প্রথমে একটু জানতে চাই, সেই সুদূর চুয়াডাঙ্গা, যেখানে আমরা আসলে বলে থাকি যে একটু শহর থেকে বেশ দূরে, অথবা ঢাকা কেন্দ্রিক যে জীবনযাপন রয়েছে সেখান থেকে বেশ দূরে, সেই জায়গায় থেকে একজন সফল নারী হিসেবে আপনি কেমন অনুভূত করছেন? মানে আপনার অনুভূতিটা সম্পর্কে আমি জানতে চাই। আমি নিজে থেকে অনেক গর্বিত বোধ করছি, কারণ অনেক দূর থেকে, অনেক একটা আঞ্চলিক একটা গ্রাম থেকে আমি উঠে এসেছি। আর আমাদের গ্রাম যেখানে কোনো কলকারখানা নাই বা কোনো প্রাইভেট কোনো কোম্পানি নাই, যেখানে মেয়েরা বা ছেলে মেয়ে উভয়ই কারোরই চাকরি করার মতন প্রতিষ্ঠান সেখানে নাই, মানে কর্মসংস্থান সেভাবে সেখানে নেই। জি, সেখানে নাই। তো সেই জায়গা থেকে আমি মাস্টার্স কমপ্লিট করছি। করার পর এখন যখন আমি চাকরির আশায়, যেহেতু আমি মাস্টার্স কমপ্লিট করে পড়াশোনা করেছি, আমার তো একটা প্রত্যাশা থাকেই যে কিছু একটা করার। তো সেই জায়গা থেকেই আমি এভাবে প্রত্যাশা করছিলাম যে আমি কিছু করব। তখন যখন চাকরি করার মতন কোনো কিছুই সামনে আসছিল না, তো সেই সময় আমি ফেসবুক থেকে একটা অ্যাড পাই, যেখানে দেখতে পারি যে চুয়াডাঙ্গা অধিদপ্তরের আওতাধীন ই-লার্নিং অ্যান্ড আর্নিং থেকে একটা পোস্ট করা হয়েছিল। তো সেই পোস্ট দেখে আমি ই-লার্নিংয়ে অ্যাপ্লাই করি। প্রথমে জানতে পারেন এবং তার পরবর্তীতে ডিসিশন নেন যে আপনি অ্যাপ্লাই করবেন। জি, বাহ। তারপর সেখান থেকে আমি ফর্ম পূরণ করি, পরীক্ষা দিই। দেওয়ার পরে পরীক্ষায় আমি টিকি, তারপর ভাইবা দেওয়া হয়। ভাইবা দেওয়ার পরেও আমি টিকি। সেখান থেকেই আমার যাত্রা শুরু। বাহ। আহসান হাবিব, আপনার কাছ থেকে জানতে চাই আপনার অনুভূতিটা কেমন? নিজে একজন সফল মানুষ হিসেবে আজ আমাদের এই আয়োজনে এসেছেন। আসলে কি বলবো, গল্পটা আসলে অনেকদিন আগের। আমার বাবা একদিন বলছিলেন যে দেখো, আশপাশে তো অনেকে পড়াশোনা করছে কিন্তু চাকরি পাচ্ছে না। আমাদের কুষ্টিয়া চুয়াডাঙ্গাতে পাশাপাশি একই অবস্থা। তো সেই ক্ষেত্রে ওই কথাটা আসলে ভিতরে লাগছে যে আসলে পড়াশোনা ভালো করতেছিলাম কিন্তু চাকরি পাবো কিনা। তো আলহামদুলিল্লাহ, যখন ঢাকাতে আসলাম, বিএসসিতে ভর্তি হলাম, ফার্স্ট দিনই আমাকে ইউনিভার্সিটিতে আমার টিচার বললেন যেরকম ফ্রিল্যান্সিং নামে একটা বিষয় আছে, তোমরা দেখতে পারো, কিন্তু সেখানে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তো আলহামদুলিল্লাহ, যখন ওই বিষয়টা একটু ফেসবুকে সার্চ দিলাম, এর মধ্যে দেখেছি ই-লার্নিং আর্নিং লিমিটেড তখন মাত্র শুরু হয়েছে। আমি আসলে 16র প্রথম ব্যাচের স্টুডেন্ট, একদম প্রথম 2023 সালের। তো আলহামদুলিল্লাহ আমি অ্যাপ্লাই করলাম, তারপরে পরীক্ষা দিয়ে ইন্টারভিউর মাধ্যমেই চান্স পেলাম। আলহামদুলিল্লাহ 2 মাস, আমি যেহেতু সিএসসির স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে 2 মাস এটা একটু সহজ হয়েছে। জি জি ম্যাম, অনেক সহজ হয়েছে। 2 মাস 3 মাসের কোর্স ছিল, 2 মাস ক্লাস করার পরেই আমি প্রথম কাজ পেলাম। আর ম্যাম কি বলবো, অনুভূতিটা বুঝে বলার মতো না আসলে। ডেফিনেটলি। আর যখন আসলে বাবা মা আমাদেরকে কিছু একটা বলেন, তার পরবর্তীতে আমাদের কাছে একটা দায়িত্ববোধ তৈরি হয়ে যায়। আহসান হাবিব, আপনার কাছে আসবো, জানবো আরও অনেক কিছু। রুবিনার কাছে আবার একটু ফিরতে চাই। রুবিনা যেটা বলছিলেন যে ফেসবুকের মাধ্যমে জেনে তারপরে আপনার যাত্রাটা শুরু হয় এবং খুব সহজেই আপনি সেখানে পরীক্ষা দিয়ে পাস করেছেন। তারপরে তো 3 মাসের একটা জার্নি ছিল, রেগুলার আপনাকে ক্লাস করতে হয়েছে। সেই এক্সপিরিয়েন্সগুলো যদি একটু শেয়ার করেন। বাসা থেকে সব ধরনের সহযোগিতা কি ছিল?
জি, বাসা থেকে সহযোগিতা পেয়েছি। তারপরেও আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, তো আমার শ্বশুরবাড়ি থেকে আমি ক্লাস করতে এসেছি। তারপরেও কিন্তু একটা দায়িত্ব থেকেই যায়। আমি যতটাই তারা মানে শ্বশুরবাড়ির লোকজন যতই ছাড় দেখ না কেন, তারপরেও একটা দায়িত্ব থেকেই যায় যে আমাকে সবকিছু গুছায় আসতে হবে। তো আমি সেভাবে নিজেই সবকিছু গুছিয়ে গেছে আসতাম। আর সময়টা অনেকক্ষণ ছিল, তারপরেও কষ্ট হয়েছে, কিন্তু কষ্টর পরেও যখন তার একটা ভালো ফল পেয়েছি তখন কিন্তু সেই কষ্টটার কষ্ট মনে হয়নি। রাইট। আচ্ছা, এই যে ভালো ফলের ব্যাপারটা এখানে আমরা ধরে রাখি যে প্রথম আমি কত আসলে আর্ন করলাম এবং কতদিনের মধ্যে আর্ন করলাম। আপনার জার্নিতে আপনি ঠিক কতদিনের মধ্যেই প্রথম আর্ন করেছিলেন? আমি যখন প্রথম ক্লাস শুরু হয়, ক্লাস শুরু হওয়ার কিছুদিন পরে আমাদেরকে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। অনেক মার্কেট প্লেস আছে, যেমন ফাইবার, তারপরে আপওয়ার্ক, কিওয়ার্ক, এরকম করে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। তো আমিও অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খোলার পর আমি অ্যাকাউন্টে আমার ছাড়া যে ক্লাসগুলো করাই সেই ক্লাস থেকেই আমি কিছু গিগ দিই, অ্যাকাউন্টে কিছু গিগ পাবলিশ করি। করার পর তারপর 1 মাসের মধ্যে আল্লাহর রহমতে আমি একটা অর্ডার পাই। আচ্ছা। মানে সেখান থেকেই আমার আরো আগ্রহটা আরো বেশি বেড়ে যায় আর কি। তো যে এত আমি অল্প সময়ে আমরা রেসপন্স পাচ্ছি। জি, আমি আল্লাহর রহমতে 1 মাসে যে অর্ডারটা পাইছিলাম সেটা ছিল $110 অর্ডার। বাহ। যা আমার জন্য মানে খুবই একটা ভালো কিছুই নিয়ে এসছে যে আমি সেখান থেকে ঘুরে দাঁড়াতেও পেরেছি এবং এর উপর আমার একটা আস্থা তৈরি হয়েছে। আর আমি কাজের আগ্রহ আরো বেশি জি, বেড়ে গেছে। আমার কাজের আগ্রহ বেড়ে গেছে। আমি সেখান থেকেই আমার জার্নি শুরু করেছি, আর পিছনে তাকাইনি। এই থেকে আমি $110 কিন্তু বেশ বড় একটা অ্যামাউন্ট, জি, কারণ জি। অনেকের আছে 20, 30, $50 গল্পও আমি শুনেছি। তো সেই জায়গা থেকে অনেক ভালো একটা জার্নি কিন্তু আপনার শুরু হয়েছিল। আহসান হাবিব, আপনার প্রথম অর্ডার কতদিন পরে এসেছিল এবং সেটা কত টাকার ছিল? ম্যাম, এটা আমি 3 মাসে কোর্স ছিল, তো 2 মাস ক্লাস করার পরেই আমার প্রথম একটা অর্ডার আসলো। এটা হলো ফেসবুক অ্যাডের উপরে ফাইবার থেকে $150। তো বাহ। প্রথমে আমি বিশ্বাস করতে পারছিলাম না, কাজটা করে দিলাম। পেমেন্টও আমি ফাইবারে অ্যাড হলো, ফাইবার থেকে পেউনিয়ারে আসলো। তো পেউনিয়ার থেকে আমি আমার ব্যাংকে ট্রান্সফার করলাম, ডাচ বাংলা ব্যাংকে। তো 3 দিন পর আমার কাছে মেসেজ আসলো টাকা অ্যাড হয়েছে। পরে এক বন্ধুকে বলছি চলো যাই, টাকা আসলে আসছে কিনা। কারণ সারা জীবন তো আসলে গল্প শুনছি মানুষের কাছে ডলার ইনকাম করে, মানে আমি আসলে ঘরে করছি কি, বসে ডলার হ্যাঁ ইনকাম ডলার করা করে যায়। শুনছি, আর আমার নিজের আসছে। আসলে কি আসছে কিনা মানে বিশ্বাস হচ্ছে না তখনও। তো পরে বুথে গিয়ে কার্ড দিলাম, টাকা বের হচ্ছে হাতে, পরে মনে হচ্ছে আসলে কি টাকা পাইলাম। প্রথম টাকা দিয়ে কি করেছিলেন সেটাও একটু জানতে চাই। রুবিনা কি করেছিলেন? আমি আমার যে প্রথমে আমি যে আর্ন করছিলাম সেটা দিয়ে আমি আমার যারা সহপাঠী ছিল আমি তাদেরকে মিষ্টি খাওয়াইছিলাম। ও বাহ, অনেক লাকি ছিল আপনার সহপাঠীরা। টিচারও নিশ্চয়ই অনেক খুশি জি, হয়েছিল। তারাও অনেক খুশি ছিল। তারা আমাকে হেল্প করছিল, কারণ তাদের হেল্প ছাড়া তো আমি তখন পারতামই না। একার পক্ষে জি। সম্ভব না। পরিবার থেকে যখন জানলো যে আপনি $110 ঘরে বসে আর্ন করে ফেললেন, আগে প্রথমত তারা মানে তাদের তো সরাসরি না না করলেও মানে তাদের সেমন একটা আগ্রহ ছিল না, কিন্তু পরবর্তীতে যখন দেখছে যে না সেখান থেকে আমি কিছু করতে পারছি, তখন থেকে তারা আমাকে সাপোর্ট দেয়। তো যখন আসলে একটা ভালো ফলাফল আসা শুরু করলো সেই মুহূর্তে আপনার পরিবারের সবাই সাপোর্ট দেওয়া শুরু জি। করেছে। আহসান হাবিব তো ছেলে মানুষ, ছেলেদের জন্য আসলে যে কোনো ডিসিশন নেওয়া একটু সহজ হয়, বা পরিবার থেকে তারা মনে করে আছে ঠিক আছে দেখা যাক কি করতে পারে। তো যখন আপনি আর্ন করলেন, আপনার বাবা মা তাদের জায়গা থেকে মানে তাদের রেসপন্সটা কেমন ছিল? তারা তো প্রথমে বিশ্বাস করতে পারছে না, সে বলছে যে না এগুলো আসলে বোকাস। আমি বলছি যে না আমি অযথা এটা- সময় নষ্ট হ্যাঁ করছো। অযথা সময় নষ্ট করছে, পড়াশোনায় মন দাও, দেখো কি হয়। আমি বলছি না আমি এই কাজটা শিখছি এবং আরো 1 মাস সময় আছে, আমি অলরেডি এর মধ্যে আর্ন করছি এবং যে টাকাটা পাইলাম ওটা দিয়ে তো আমাদের এমডি মহোদয় সহ সবাইকে আমি মিষ্টি খাওয়াইলাম। তো স্যার ওই দিনকে আমাকে অনেক ইন্সপায়ার করলো আর কি, আমাদের লার্নিং আনলিমিটেড এমডি মহোদয়। এর পাশাপাশি টিচাররা তো সবাই অনেক খুশি। আমি আপনাদের মার্কেট প্লেস সম্পর্কে একটু জানতে চাই যে আপনারা ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল কোন মার্কেট প্লেস থেকে আসলে যাত্রাটা শুরু হয়েছিল? আহসান হাবিব, আপনি কোথা থেকে শুরু করেছিলেন? ফাইবার বললেন। হ্যাঁ, আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে শুরু করেছি। আর এরপরে হলো যখন 2 মাস পরে যখন কাজটা পাইলাম, এরপরে তো আলহামদুলিল্লাহ কন্টিনিউয়াস কাজ আসতেছে, ছোট কাজ বড় কাজ বিভিন্ন। তো আলহামদুলিল্লাহ যখন কোর্সটা শেষ করলাম, শেষ করার পরে আমি হলো আমাদের স্যারদের সহযোগিতায় আর কি যুব উন্নয়নের কর্মসংস্থান ব্যাংক থেকে একটা লোনের জন্য আবেদন করলাম আচ্ছা। যুব অধিদপ্তরে। তো আমাকে স্যাররাই সব সহযোগিতা করে দিছে।
তো পরে একটা লোন দিল আর কি। পরে আমি হলো যে আমার তো একটা কম্পিউটার ছিল, আমি আরো 2টা কম্পিউটার আর কি কিনলাম। তো পরে হচ্ছে যে ওই আমার দুইটা কম্পিউটার কেন? কেন কিনলাম কারণটা হলো আসলে ম্যাম যেটা বুঝলাম, যদি আমি বেশি ইনকাম করতে চাই তাহলে আমার অ্যাকাউন্ট লাগবে বেশি। আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হচ্ছে আপনার একটা কম্পিউটারে একটা অ্যাকাউন্টে আপনি করতে পারবেন, যেমন ফাইবারে একটা অ্যাকাউন্ট একটা পিসিতে। আচ্ছা, এই জন্য আমি আরো 2টা পিসি কিনলাম, যে আমার যে 3টা অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ আমার বাবার নামে একটা অ্যাকাউন্ট, মায়ের নামে একটা অ্যাকাউন্ট, আমার নামে একটা অ্যাকাউন্ট। 3টা অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আমি বেশি রেসপন্স পাবো, কাজ পাবো। ওকে। হ্যাঁ, এই জন্য আর কি। তো আলহামদুলিল্লাহ আমি আগাচ্ছি। এর মধ্যে হলো আমি মোটামুটি ভালোই আর্ন করছি। তো আমি সাথে আরেকজনকে নিছি আর কি, আমার এক বন্ধুকে, সাইদুল নামে। ওকে নিছি, তুমি আমার সাথে থাকো আর তুমি এই 2টা অ্যাকাউন্ট দেখবা। হ্যাঁ, আমি আছি, আমার সাথে তুমিও থাকো। ওকে আমি শিখাই নিছি আর কি, ওয়ার্ক কোর্স করে না, আমার কাছ থেকে শিখছে, শিখে নিছি। তো এর মধ্যে প্রায় 6 মাস চলে গেল। তো 6 মাস পরে ই লার্নিংয়ে আসছি। তো এর মধ্যে হচ্ছে যে স্যারের মানে এমডি মহোদয়ের কাছে আমি আবার গেছি, স্যারের কাছে, স্যার এক বিস্তারিত বলতে যে স্যার আমার এই অবস্থা, এখন কাজ করতেছি। তো স্যার এর মধ্যে আমার কথাগুলো শুনে, আমার অ্যাকাউন্টের প্রোফাইলগুলো দেখে স্যার আবার আমাকে প্রস্তাব দিল যে তুমি একটা কাজ করো, তুমি তাহলে আমাদের সাথে আসো, কাজ করো, আমরা তোমাকে আরো বড় সাপোর্ট দিচ্ছি, যেহেতু তুমি বিএসসি কমপ্লিট করতেছো সামনে। তো স্যার আমাকে এরকম একটা প্রস্তাব দিল আর কি। তো প্রস্তাব দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে এত বড় একটা কোম্পানি, হ্যাঁ, অপরচুনিটি। পরে পরিবারে কথা বলে সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে আমি ই লার্নিং এর সাথে কাজ করব। তো পরবর্তীতে আমি হচ্ছে ই লার্নিং এর সঙ্গে একটা এজেন্সি, যৌথভাবে একটা এজেন্সি চালু করি আর কি। আচ্ছা, তো সেই এজেন্সিটা এখন পর্যন্ত পরিচালনা করছি। আর এখন আমার মোটামুটি 29 জন এমপ্লয়ি আছে। বাহ, মানে আপনাকে ই লার্নিং শুধুমাত্র নিজেকে সফল নয়, একজন উদ্যোক্তা হিসেবে নিজের যে বহিঃপ্রকাশ আছে, আত্মপ্রকাশ আছে, সেটা হতেও কিন্তু সহযোগিতা করেছে এবং মানসিকভাবে আপনাকে প্রস্তুত করেছে। জি ম্যাম। দুজনের গল্প শুনতে খুব ভালো লাগছে। ছোট্ট একটি বিরতির পরে আমি আবারও ফিরে আসবো আপনাদের কাছে। প্রিয় দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে সফলতার গল্প অনুষ্ঠানে। ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসছি। চোখ রাখুন জিটিভির পর্দায়। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আরও একবার সফলতার গল্প অনুষ্ঠানে। দুজন অতিথি আজ আমার সাথে রয়েছেন, রুবিনা এবং আহসান হাবিব। তাদের কাছে ফিরে যাব তাদের সফলতার গল্প শুনতে। মানুষের জীবনে আসলে একটা সেন্টেন্স অথবা একটা ওয়ার্ড সবচাইতে বেশি বোধহয় মাইনে রাখে এবং আত্মতৃপ্তি দেয়, সেটা হচ্ছে আমি সফল, বা কেউ যদি বলে যে সে সফল। আর এই সফলতার গল্পই তো আজ আমরা আপনাদের কাছ থেকে শুনছি। আহসান হাবিব তো বলল যে সে এখন একজন উদ্যোক্তা, একজন এজেন্সি ওনার হিসেবে কাজ করছে। রুবিনার কাছ থেকে জানতে চাই যে রুবিনা, শুধুমাত্র আর্নিং তো নয়, এর সাথে আপনার জীবনে আর কি কি পরিবর্তনগুলো এসেছে? আমি তো ফাইবার থেকে মানে ফাইবার অ্যাকাউন্ট করছি, করার পর এখান থেকে আমি আর্ন করছি। আর আমাদের যারা মেন্টর ছিল ওনারা বলছিল যে শুধুমাত্র যে কোনো জিনিস একটা নিয়ে পড়ে থাকলে সামনে এগোনো যাবে না। তো এই জন্য ওনারা আমাদেরকে জানাই দিয়েছিল, কিছু কিছু মার্কেট প্লেস আমাদেরকে দেখাই দিয়েছিল। তো আমি সেভাবেই তাদের নির্দেশনা অনুযায়ী আমি অনেকগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করি। আচ্ছা, তারপর সেখান থেকে অনেক মার্কেট প্লেস থেকে আমি কিছু কিছু আর্ন করি। তো আমার হোয়াটসঅ্যাপেও কিছু আর্ন আছে, সেখান থেকেও আমি আর্ন করি। এটা হচ্ছে আমার মানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের বাইরে। আর এখান থেকে আমার যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে আমি আর্থিকভাবে সচ্ছল হয়েছি। যেহেতু আমি একটা মেয়ে, আমার অনেক কিছু চাহিদা থাকতে পারে, আমি কিন্তু সবার কাছে সেটা বলতে পারি না যে আমার কি প্রয়োজন আছে কি প্রয়োজন নাই। সবসময় কিন্তু সবার কাছে দাবি করাও যায় না। সেজন্য সেই দিক থেকে আমি নিজে যেরকম আত্মস্বাবলম্বী হয়েছি, আমার পরিবারকেও আমি সচ্ছলতা দিতে পারছি এখন। আর সব মিলিয়ে এখন সব দিক থেকেই আল্লাহর রহমতে ভালো ভালো কিছুই আছে। আমি একটু জানতে চাই যে এখনো পর্যন্ত আপনার এক মাসে সর্বোচ্চ আয়ের পরিমাণ কত? আমার প্রতি মাসে মানে প্রতি মাসে না, এটা তো গড়ে কত টাকার মতন হতে পারে? $300 আর্ন হয়। $300 মতো। $300 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 40,000 টাকার মতো। জি, যেটা আপনাদের মতন ওই প্রত্যন্ত অঞ্চলে নিশ্চয়ই ভালো একটা অ্যামাউন্ট এবং সচ্ছলভাবে জীবনযাপন করার জন্য যথেষ্ট সাপোর্টিভ একটা অ্যামাউন্ট, রাইট? জি। আপনার পরিবারে আর কে কে আছে? আমার হচ্ছে বাবা মা আছে, আমার 2টা ভাই আছে, আর আমার বিয়ে হয়ে গেছে। তো আমার হাজবেন্ড আছে, শ্বশুর শাশুড়ি আছে,
এই আমার পরিবার আর কি। আর রুবিনার গল্প তো শুনছি, হাসান হাবিব আপনার কাছ থেকে জানবো যে আপনি তো একজন উদ্যোক্তা এবং এখন নিজের পাশাপাশি অন্যান্যদের জন্য কর্মসংস্থান তৈরি করেছেন। আপনার বয়স কত? আমার 30 শেষ হয়েছে, 31 শুরু হয়েছে আর কি জানুয়ারি। সাধারণত আমরা বাংলাদেশে দেখি এই বয়সেও যারা পড়াশোনা শেষ করে বের হয় তারা অ্যাকচুয়ালি চাকরি খুঁজতে থাকে অথবা একটা স্ট্রাগলিং পিরিয়ড চায়। ঠিক ওই সময়টাতে আপনি একজন সফল মানুষ, উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন, আপনি অন্যান্যদের জন্য কর্মসংস্থান তৈরি করছেন। হাউ ডু ইউ ফিল? বিশেষ করে যখন আমার বাড়ির আশপাশে অনেক সহযোগিতা করতে পারি জব দিয়ে, একটা জব দেওয়া মানে একটা পরিবারকে আসলে সাপোর্ট করা, কারণ সে টাকাটা নিয়ে তার পরিবারকেই সে দেয় আর কি। ম্যাম আমার এখন এখানে প্রায় 1 বছরের মতো আছি, 1-1.5 বছরের মতো ই-লার্নিং এর সঙ্গে যুক্ত আছি। তো এখন যেটা ফিল হয়, এখন আমাদের স্যারকে দেখে আসলে অনেক বেশি অনুপ্রাণিত হই। স্যারও আমাকে অনেক অনুপ্রাণিত করে যে অ্যাটলিস্ট 300 মানুষ যেন এখানে কাজ করে। আর ম্যাম ইনকাম এখন যেটা আছে সেটা হলো যে আলহামদুলিল্লাহ $12,000-15,000 মতো এখন আসে এভরি মান্থ। এভরি মান্থ আসে। ওয়াও, আমরা ইটস আ হিউজ অ্যামাউন্ট। 29 জন কাজ করি, Employee হ্যাঁ সহ? এমপ্লয়ি কাজ করি, হ্যাঁ কাজ করি। এখন তো ম্যাম অনেকগুলো ফিক্স ক্লায়েন্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে তারা রেগুলার কাজ দেয়, পাশাপাশি আমরা রেগুলার মার্কেটিং এর মাধ্যমে কাজ নিয়ে আসতেছি আর কি। আপনি এককভাবে যখন কাজ করেছেন তখন এক মাসে সর্বোচ্চ কত আয় করেছিলেন? $1200 মতো। রুবিনার কাছ থেকে একটু জানতে চাই যে রুবিনা, আপনার জন্য কি কমিউনিকেশন করা ইজি ছিল নাকি একটু কঠিনই লেগেছিল প্রথম দিকটাতে? প্রথম যখন কাজ শুরু করলাম তখন একটু কঠিন তো লাগবেই, কারণ তখন আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই মানে কি করব সেটাও বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে প্রথম একটু কঠিন লাগতো আর কি। তারপর আস্তে আস্তে যখন শিখলাম, জানলাম, ভুল হইতেই তো সঠিকের ধারে কাছে যায় মানুষ। রাইট। তো সেই সময় আমি যখন ভুল করতে থাকলাম, ভুল থেকে আস্তে আস্তে শিখতে তারপর যে এখন আমার আর সমস্যাগুলো হয় না, আচ্ছা, এখন আমি নিজেই কোন handling করতে বিষয়গুলো পারি। আপনার কাছে বেশি কঠিন মনে হতো সেই সময়টাতে? সেই সময় আমার মনে হতো যে বায়ার কি বলছে, সে কি চাচ্ছে আর আমি তাকে কি দেব, এই জিনিসটা আমি বুঝতে পারতাম না, যে সে আমার কাছে কি চাচ্ছে আর আমি তাকে কি দেওয়ার কথা বলবো। এইটা বুঝতে পারতাম না বলে অনেক সময় অনেক কাজ মিস্টেক হয়ে যেত। আচ্ছা। পরবর্তীতে যখন রিসার্চ করা শুরু করলাম, স্যারদের কাছ থেকে জানা শুরু করলাম, ইউটিউব দেখা শুরু করলাম, তখন থেকে আস্তে আস্তে বুঝতে পারলাম যে হ্যাঁ, বায়ার এটা চাচ্ছে, আমাকে তার সেটাই দেওয়া লাগবে। আমি যদি অন্যটা আর কথা বলি তাহলে তো সে সাথে সাথেই চলে যাবে, সে আর আমাকে রেসপন্স করবে না। রাইট। মানে ওখানে তো আসলে অনেক সময় নিয়ে কথা বলার সুযোগ নেই, খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কমিউনিকেশন করতে হয়। ভাষাগত যে একটা ব্যারিয়ার থাকে, কারণ আমরা তো সাধারণত বাংলায় সবাই কথা বলে থাকি এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তো ভিন্ন ভিন্ন কান্ট্রি থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করছে, তো সেই জায়গা থেকে ইংলিশটাই সবচেয়ে বড় মাধ্যম তাদের সাথে কমিউনিকেশন করার জন্য। আপনার ক্ষেত্রে কি এটা খুব বড় ধরনের কোনো চ্যালেঞ্জ ছিল? চ্যালেঞ্জ ছিল, আবার ছিলও না, কারণ যখন আমি ই-লার্নিংয়ে কোর্স করছি তখন কিন্তু আমাদেরকে একটা ইংলিশে কথা বলা, যে ইংলিশে টকিং করাও কিন্তু আমাদেরকে শিখাইছিল। যেহেতু আপনি এজেন্সি অলরেডি পরিচালনা করছেন, আমি একটু নতুন যারা আছে তাদের জন্য, তারা মানে পোর্টফোলিও যদি তৈরি করতে চায় নতুন একদম, সেক্ষেত্রে আসলে কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য দেওয়া উচিত? আচ্ছা ম্যাম, এখানে হলো যে প্রথমত প্রত্যেকটা আমরা অনেকগুলো সেক্টরে কাজ করতে পারি, যেমন আমরা ই-লার্নিংয়ে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যাপ, অনেকগুলো বিষয় আমরা কাজ শিখছি। এখান থেকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভালো কাজ আছে, কিন্তু আমাকে যে কোনো একটা বিষয় চুজ করে নিতে হবে সেটা সবার প্রথমে, যে আমি এই সোশ্যাল মিডিয়াতে আমি এক্সপার্ট, এবং এই সোশ্যাল মিডিয়ার উপরে আমাকে ভালোভাবে পোর্টফোলিও সাজাতে হবে শুধু, এবং এখানে ভিডিও মেকিং করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা ক্যামেরার সামনে কথা বলতে ইতস্তত বোধ করি, কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, এরা কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও মেক করে। এরা মার্কেট প্লেসের ইন্ট্রো বলেন, প্রত্যেকটা গিকের ইন্ট্রো বলেন, এরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ছোট ছোট ভিডিও দেয়, অর্থাৎ যেই টপিকগুলোর উপর মানুষকে আমরা সার্ভিস দিচ্ছি এই বিষয়গুলোরই তারা ভিডিও বানায় এখানে আপলোড করে। একটা ক্লায়েন্ট যখন লিঙ্কডইনে বা ফেসবুকে দেখে, ও অটোমেটিকভাবে কিন্তু নক করে। আবার দেখা যাচ্ছে যে আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, তাকে আমি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা তাকে দিয়ে দিলাম, সে তখন দেখছে যে এখানে 50টা ভিডিও আছে যে এই টপিক্সের উপর সে কথা বলছে, তার মানে আসলে সে এক্সপার্ট। তো আমি নতুনদের জন্য বলবো যে আপনারা ভিডিও ফোকাস করতে হবে অবশ্যই বেশি, এবং পোর্টফোলিও তো অবশ্যই আমি যেই একটা নিশ একটা সিলেক্ট করতে হবে, যে আমি সব কিছু পারি ব্যাপারটা তাহলে কিন্তু হবে না। যে আপনি একাই গ্রাফিক্স পারেন, একাই ডিজিটাল মার্কেটিং সব পারেন, তাহলে আপনি ক্লায়েন্ট বুঝেই নেবে যে আপনি কিছুই পারেন না।
আচ্ছা, আপনি যখন বলবেন যে হ্যাঁ আমি শুধু যে কোনো একটা বিষয়ে আমি এক্সপার্ট। ফেসবুক অ্যাড এক্সপার্ট, আমি শুধু এটাই ভালো পারি এবং আমার অন্যান্য পোর্টফোলিওগুলো তাকে এই একটা টপিক্সের উপর দেখাতে হবে, তাহলে আপনি অবশ্যই কাজ পাবেন। কাজ করা তখন সহজ হয় এবং ক্লায়েন্ট অ্যাকচুয়ালি বিশ্বাস করতে বিলিভ করে, পারে। হ্যাঁ বিলিভ করতে পারে। রুবিনা, একটু বলবেন যে যারা এখনো দ্বিধায় ভুগছে, স্পেশালি আপনার অঞ্চল বা আপনার অঞ্চলের মতন যে সকল এরিয়াতে মানুষ বসবাস করছে, বিশেষ করে কর্মপ্রত্যাশী শিক্ষিত নারীরা, যে ফ্রিল্যান্সিং আসলে করব কিনা, ফ্রিল্যান্সিং আসলে ভালো কিনা, তাদের জন্য আপনার যদি কোনো মেসেজ থেকে থাকে। তাদের জন্য আমার একটাই মেসেজ যে বসে থেকে সময় নষ্ট না করে সামনের দিকে এগোনোই ভালো। আর চেষ্টা করতে হবে, যদি কোনো মানুষ চেষ্টা করে লেগে থাকে তাহলে তার সফলতা আসবেই। নিজের আত্মবিশ্বাস হ্যাঁ। থেকে কখনো আসলে নষ্ট হতে দেয়া যাবে না। অনেক সময় অনেক রকম দেখা যাচ্ছে যে আমি হ্যাঁ আমার সাকসেস আসছে, আসার পরও যে তার মধ্যে যে আমার সমস্যা হবে না বা আমি সেখান থেকে যে পড়ে যাব না, তাও কিন্তু না। আমি সেখান থেকেও আমার ব্রেকডাউন হইতে পারে। চেষ্টাটা প্রতিনিয়ত, চেষ্টা চালিয়ে যেতে হবে। খুব ভালো বলেছেন। এবং আপনার এই আত্মবিশ্বাস দেখে আমার নিজের কাছেও ভালো লাগছে। স্পেশালি যারা আমরা নারীরা অনেকেই ভাবি যে আসলে এই কাজগুলো আমরা জানি না, আমরা করতে পারবো কিনা, অথবা আমি তো ই লার্নিং থেকে সরাসরি হয়তো শিখিনি, তারা কিন্তু ইউটিউবের মাধ্যমে এখন শেখার অনেক মানে সুযোগ আছে। পাশাপাশি অনেক এজেন্সি রয়েছে যারা কিন্তু বাইরে শেখাচ্ছে, তাদের কাছ থেকেও কিন্তু শিখে আমরা প্রাথমিকভাবে শুরুটা করতে পারি। আহসান হাবিব, একদম সর্বশেষ আপনি আমাদের যারা একদম নতুন রয়েছে বা যারা ভাবছে যে আমি ই লার্নিং এ টিকতে পারিনি, কারণ সবাই নিশ্চয়ই পরীক্ষা দিয়ে পাশ করে না, তারা কিভাবে আসলে শুরুটা করতে পারে সেটা একটু বলবেন। আচ্ছা, আমাদের এখানে ই লার্নিং এ তো মাত্র একটা প্রজেক্টের কথা, শিক্ষিত কর্মরত যুবদের জন্য যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এটা একটা। এরকম কিন্তু সরকারি অনেক প্রকল্প বর্তমানে রানিং আছে। তো আমরা একটাতে চান্স না পাইলে আরো দু একটাতে ট্রাই করতে পারি, যেমন অ্যাসেট আছে, সিপ প্রজেক্ট আছে, এলইডিবি প্রজেক্ট আছে, এগুলো সব গভর্নমেন্টের। এছাড়া প্রত্যেকটা উপজেলা, থানা বা জেলায় ছোট 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 অনেক প্রতিষ্ঠান আছে, এবং দেখতে হবে যে ওইখানে আসলে বেস্ট মানে কোনো ফ্রিল্যান্সার শিখাচ্ছে কিনা। আমরা যে মেন্টরগুলো আছে তারা নিজেরা ফ্রিল্যান্সিং করে কিনা, যদি করে তাহলে তার কাছ থেকে আমরা শিখতে পারি, এবং তাহলে আমরা অবশ্যই সাকসেস হতে পারবো। কারণ অনেকেই আছে যে নিজে ফ্রিল্যান্সিং করে না, বাট ফ্রিল্যান্সিং শেখাচ্ছে, সেখান থেকে শিখলে কিন্তু আমরা ফ্রিল্যান্সার হতে পারবো না। আপনাদের দুজনের সাথে কথা বলে খুব ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা থাকবে। এই সফলতার গল্প আসলে এখানেই থেমে যাবে না, আপনারা আরো অনেক সফল হবেন। নতুন কিছু গল্প নিয়ে নিশ্চয়ই আবারও দেখা হবে আপনাদের সাথে। খুব ভালো থাকুন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সফলতার গল্প। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করছি আমাদের এই স্বল্প পরিসরের সফলতার আয়োজনকে আপনাদের সামনে তুলে ধরতে, কেননা আমরা আসলে অন্যকে দেখে সবসময় অনুপ্রাণিত হই। যারা এখনও আমরা ভাবছি যে কিভাবে নিজের জন্য নতুন একটি কর্মসংস্থান তৈরি করা যায় অথবা নিজেকে কিভাবে প্রস্তুত করা যায়, সেই ক্ষেত্রে আসলে স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। আমরা যদি এখন থেকেই শুরু করতে পারি, তাহলে এই সফলতার গল্পে হয়তো আপনি আপনার নিজের নামও লেখাতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন জিটিভির পর্দায়। দেখুন আমাদের নিয়মিত আয়োজন সফলতার গল্প। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।